ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে আমাদের লেকচার 28, আমাদের এই কোর্সের লাস্ট লেকচার। টপিক হচ্ছে মোমেন্ট ম্যাগনিফিকেশন। মোমেন্ট কি জিনিস সেটা তোমরা জানো আশা করি। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে বড় করা। আমি শিওর যে তোমরা সবাই ম্যাগনিফাইং গ্লাস এটার সঙ্গে পরিচিত। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যে কোনো জিনিসকে বড় করে দেখা যায়। সো আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মোমেন্টকে বড় করা। এখন মোমেন্টকে বড় করা, এই বাকলিং অফ কলামস পড়তে পড়তে হঠাৎ মোমেন্টকে বড় করার ঘটনাটা কেন আসলো একটু বোঝানোর চেষ্টা করি। হচ্ছে যে আমাদের এরকম একটা বিম বা কলাম যাই বললো ছিল সোজা। এটার মধ্যে যদি অ্যাক্সিয়াল ফোর্স দিই পি দিয়ে, এখানে অ্যাক্সিয়াল ফোর্স আসবে, কোনো বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স কিছু আসবে না যতক্ষণ পর্যন্ত এটা স্ট্রেট আছে। কিন্তু এই বিমটা স্ট্রেট থাকে না। আমরা দেখছি যে বিভিন্ন কারণে কলাম ইমপারফেকশন বা লোড ইসেন্ট্রিসিটি ইত্যাদির কারণে এটা বেঁকে যায়, এরকম বেঁকে যায়। বেঁকে যাওয়ার ফলে ঘটনাটা কি ঘটছে, এই যে ডিফ্লেকশনটা হলো, ডিফ্লেকশনের সঙ্গে এই ফোর্স পি যদি গুণ করে দিই, ডিফ্লেকশন যদি ভি দিই, ফোর্স যদি পি দিই, পিভি একটা অ্যাডিশনাল মোমেন্ট আসবে, অ্যাডিশনাল মোমেন্ট আসবে এখানে, যেটা আমরা নর্মালি চিন্তা করি না যে এখানে বেন্ডিং মোমেন্ট আসতে পারে। অ্যাক্সিয়াল ফোর্স দিয়ে দিলাম তো অ্যাক্সিয়াল ফোর্স থাকলেও কোনো বেন্ডিং মোমেন্টের প্রশ্ন নেই। কিন্তু এটা যখন ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, ডিফ্লেক্টেড হওয়ার জন্য ডিফ্লেকশনের কারণে এই পি ফোর্সের সঙ্গে গুণ হয়ে অ্যাডিশনাল এখানে মোমেন্ট আসবে। আচ্ছা, যদি আমরা আরেকটা ব্যাপার করি এখানে, লেটস সে যে লোড দিয়ে দিলাম এই বিমটার উপর, আপওয়ার্ড লোড। আপওয়ার্ড লোড দিয়ে দিলে তার মধ্যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম টাইপের। এটা প্যারাবোলা টাইপের, তোমরা এটা জানো কিনা জানি না। ইউনিফর্ম রিসিভের লোড যদি ডাব্লিউ হয়, এটার বিমের স্প্যান যদি এল হয়, তাহলে এই ম্যাক্সিমাম মোমেন্টটা হবে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। এই জিনিসটা SM1 এ এর চেয়েও বড় জিনিস বহুবার শেখানো হয়েছে তোমাদেরকে। SM2 তে ডাব্লিউ এল স্কোয়ার 8 নিয়ে বেশ কিছু কথা বলছি, বাট যাই হোক, যদি মনে থাকে ভালো কথা, না থাকলে নেই। আবার বললাম সেই কারণে যদি মনে না থাকে। তো ডাব্লিউ স্কোয়ার 8 মোমেন্টটা আসবে আমরা যদি এমনি চিন্তা করি। কিভাবে বেন্ডিং মোমেন্ট গুলো বের করি, নর্মালি যখন কোনো বিমের উপর লোড দেওয়া হয়, সাপোর্ট থাকলো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি এরকম ধরে দিই, তোমাদের মেকানিক্স 1-এই শেখানো হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট যদি বের করতে হয়, এখানে এক্স দূরত্ব বা যে দূরত্ব হোক না কেটে এখানে ধরো রিয়াকশন আসছে সামথিং, রিয়াকশন ইনটু ডিস্টেন্স আর লোড, এটা লোড দিয়ে বের করে ইনটু ডিস্টেন্স করলে এখানে বেন্ডিং মোমেন্ট আসবে লাইক দিস। তারপরে যদি এখানে অ্যাক্সিয়াল ফোর্স থাকে,
লাল রং দেই। এই লোডের জন্য তো নেমে গেল হবে এভাবে লাল শেপে। এখন লাল যদি এক্সিয়াল ফোর্স দিয়ে এখানে ডিফ্লেকশন ধরলাম হোয়াট এভার ভি বা কিছু একটা দিলাম, এই এক্সিয়াল ফোর্স ইন্টু ভি একটা অ্যাডিশনাল মোমেন্ট আসবে, সেই মোমেন্টটাকে আমরা লাল রঙ দিয়ে বলতে পারি পিভি। এই সবুজের সঙ্গে লালটা যোগ হয়ে গেল একই দিকে, যার ফলে কিন্তু সবুজ মোমেন্টটা যে মোমেন্টটা দিচ্ছিল ওভারঅল বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাগনিফাইড, ইজ ইনক্রিজড, বেড়ে যায় এই অ্যাক্সিয়াল ফোর্স টাইমস ডিফ্লেকশন এটার কারণে। এটাকে বলা হয় মোমেন্ট ম্যাগনিফিকেশন। আমরা এটার এফেক্টেই দেখতে চাই, এবং এটা ক্যান বি ভেরি ডেঞ্জারাস, প্রিটি ডেঞ্জারাস। দেখো এখানে ব্যাপার হচ্ছে যে পি যে ফোর্সটা দিয়েছি, বি ফোর্স ক্যান বি এনিথিং। এটা যে বাকলিং লোড হতে হবে তা না, বাকলিং লোডের চেয়ে অনেক কম হতে পারে। সো এটা কত লোডের জন্য কিরকম টাইপের ম্যাগনিফাইড হবে সেই জিনিসটাই আজকে দেখতে যাচ্ছি। এটা দরকার এই কারণে যে আমরা হয়তো বা AWS বাই 8 এই সবুজ মোমেন্টটা নিয়ে খুব মনের আনন্দে ডিজাইন করে ফেলব যে হ্যাঁ, এবং ভালো ভালো সফিস্টিকেটেড কম্পিউটার সফটওয়্যার পাওয়া যায়, এটা দিয়ে হয়তো বা ডিজাইন করে ফেলবো যে হ্যাঁ আমরা ভালো অ্যানালাইসিস করে ভালো ডিজাইন করে ফেলেছি, কোনো চিন্তা নেই। কিন্তু যদি আমরা এই অ্যাক্সিয়াল ফোর্সের সঙ্গে ডিফ্লেকশন পি ইন্টু ভি এই এফেক্টটাকে কনসিডার না করি, তাহলে উই মাইট বি কোয়াইট রং। এই জিনিসগুলো বলার জন্যই আজকের লেকচার। তো প্রথমে আমরা একটা কেস দেখতে যাচ্ছি, যে একটা সিম্পলি সাপোর্টেড বিম যার মাঝখানে কনসেন্ট্রেটেড ফোর্স দেওয়া আছে। আচ্ছা, আপওয়ার্ড ফোর্স দিচ্ছি একটা কারণে, আপওয়ার্ড ফোর্স দিচ্ছি যার ফলে ডাউনওয়ার্ড দুইটা রিঅ্যাকশন আসবে, F/2 F/2। আমরা চাচ্ছি এক্স ডিস্টেন্সে এটার বেন্ডিং মোমেন্টটা কনসিডার করতে। এক্স ডিস্টেন্সে বেন্ডিং মোমেন্ট হবে F/2 ইন্টু এক্স, এবং এটা এই টাইপের নেগেটিভ মোমেন্ট দেবে, এরকম হগিং শেপ বা স্যাড ফেস সেটা দেবে। আচ্ছা, এটা গেল একটা। প্লাস এই যে অ্যাক্সিয়াল ফোর্সটা আছে, হরিজন্টাল ফোর্সটা আছে পি, তার সঙ্গে যে ডিফ্লেকশনটা গুণ করে দিই পি ইন্টু ভি, সেটাও একটা এই একই টাইপের স্যাড ফেস বেন্ডিং মোমেন্ট দিবে। কাজে এই সবুজটা ছিল আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে F/2 ইন্টু এক্স সেটা করা, আর নতুনে যে ডিফ্লেকশন হওয়ার ফলে যে অ্যাডিশনাল মোমেন্ট আসলো সেটা আমরা নতুন শিখছি, পি ইন্টু ভি এটা অ্যাডিশনাল মোমেন্ট আসলো। তাহলে বেন্ডিং মোমেন্টের এক্সপ্রেশন যদি লিখি, বেন্ডিং মোমেন্টের বদলে এই জিনিসটা লিখছি EI ইন্টু ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার। এটা বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন তোমাদের ডিফ্লেকশন যে চ্যাপ্টারটা করা হয়েছিল সেখানে এটা করা হয়েছিল, মোমেন্ট কার্ভের রিলেশনশিপ থেকে। EI ইন্টু ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার সেটা বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, সেটার বদলে আমরা লিখতাম যে লাল দিয়ে মাইনাস পিভি আর সবুজ দিয়ে মাইনাস Fx/2। দুটাই মাইনাস লিখলাম বিকজ যেটা বলছি যেটা স্যাড ফেস হগিং শেপ, সেই কারণে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বেশি কাছাকাছি হয়ে গেছে, এইটা x ইজ লেস দেন L/2। এই জিনিসটা একটু দূরে লিখলে ভালো হতো। আমি বলতে চাচ্ছি যে এই ইকুয়েশনটা যেটা লিখলাম বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু মাইনাস পিভি মাইনাস Fx/2, এটা প্রযোজ্য হচ্ছে x যতক্ষণ পর্যন্ত L/2 চেয়ে কম ততক্ষণ পর্যন্ত। L/2 চেয়ে বেশি হলে কি হয়, বেশি হলে এই এফ ফোর্সটা চলে আসে, তাহলে বেন্ডিং মোমেন্ট সেও দিবে। আমরা যদি এখানে বের করি তাহলে মাইনাস পিভি মাইনাস Fx/2 করার পরে এই যে এফ, সেও একটা মোমেন্ট দিবে, তখন কিন্তু এই ইকুয়েশন পুরোপুরি ভ্যালিড হবে না। সেজন্য এখানে লিখে দিয়েছি যে ঠিক আছে, এটা x/2 x ইকুয়াল টু L/2 চেয়ে কম হতে হবে x এর ভ্যালু। আচ্ছা, ভালো।
তারপর এখান থেকে পরের লাইনে যদি আসি, আমাদের বেশ অনেকবার করেছি, পরিচিত হয়ে যাওয়ার কথা আমাদের এই এক্সপ্রেশনটার সঙ্গে। এই যে ইআই ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার মাইনাস পিভি যেটা আছে ডান পাশে, ওটাকে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাসটা হয়ে গেল প্লাস। ইআই ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার প্লাস পিভি ইকুয়াল টু মাইনাস এফ এক্স বাই টু। আচ্ছা, মাইনাস এফ এক্স বাই টু ডান পাশে যেটা, ওটা লিখলাম। আচ্ছা, তো এটার সলিউশন এক্স্যাক্টলি এটার সলিউশন না করলেও এই টাইপের জিনিসের সলিউশন আমরা বেশ কয়েকবার করেছি। ইআই ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার প্লাস পিভি, এটার সলিউশন করার আগে আমরা ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু পি বাই ই অ্যাসিউম করে নিচ্ছি, নিয়ে তারপর যে সলিউশন আসে সেটা হচ্ছে ভি এক্স ইকুয়াল টু কি বলে, দুটা ভাগে দেখাই এটা আবার। এটা হচ্ছে এই পার্পল দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জেনারেল সলিউশন, c1 cos lambda x প্লাস c2 sin lambda x, জেনারেল সলিউশন। এটা আমরা বেশ অনেকবারই করেছি। আচ্ছা, আর দ্বিতীয় অংশ যেটা, সেটা অন্য কালার দিই, লেটস সে ব্লু, মাইনাস এফ এক্স বাই টু পি, এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন কি করে হলো, ডান পাশে আছে মাইনাস এফ এক্স বাই টু, পিভি ইকুয়াল টু এত যদি বলি পি দিয়ে ভাগ করে দিলেই হয়, করা যায়। ওকে, সো নীলটা হচ্ছে পার্টিকুলার সলিউশন আর পার্পলটা হচ্ছে জেনারেল সলিউশন। এই দুটা মিলে হলো আমাদের ডিফ্লেকশন ইকুয়েশন। তো এখন যদি আমরা দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট পেয়ে গেছি c1 and c2, তার ভ্যালু যদি বের করতে চাই we have to apply boundary conditions. বাউন্ডারি কন্ডিশনের মধ্যে একটা আমরা বলতে পারি যে ডিফ্লেকশন এট 0 is 0, v not equal to 0 এটা বসাই যদি দিই, x এর ভ্যালু 0 বসাই, v not হবে equal to 0, c1 cos 0, cos 0 হচ্ছে 1, হ্যাঁ, c1 into 1 হচ্ছে c1, আর c2 sin 0, sin 0 is 0, c2 into 0 হচ্ছে 0, তাই c1 plus 0 মাইনাস এফ এক্স বাই টু, এফ এক্স এর বদলে যদি 0 বসাই ওটাও 0 হয়ে যাবে, তাই থাকবে c1 into 1 plus c2 into 0 মাইনাস 0 equal to 0, সেখান থেকে আসবে c1 equal to 0। পেয়ে গেলাম একটা কনস্ট্যান্ট। আচ্ছা, আরেকটা বের করার জন্য আরেকটা ইকুয়েশন লাগবে। আমরা অতীতের অভিজ্ঞতা হলে হয়তো বলতাম যে এখানে বসাই দিই ভিএল ইকুয়াল টু 0, ভিএল ইকুয়াল টু 0 এখানে বসানো যাবে না, যাবে না কারণ হচ্ছে শুরুতেই বলছি যে এক্স ইকুয়াল টু এল বাই টুর মধ্যে ঘটনাগুলো ঘটতে, আদারওয়াইজ আমাদের এই গভর্নিং ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে, এই এফ এর এফেক্টটা চলে আসবে। হ্যাঁ, কাজে আমরা এক্স ইকুয়াল টু এলটা বসায় যে ডিফ্লেকশন 0 বসাবো সেটা এখন করতে পারবো না। সেটা করতে না পারলে কি করব, আমরা করছি যে ভি প্রাইম এল বাই টু, অর্থাৎ কি বলে স্লোপ এল বাই টুতে, মধ্যবিন্দুতে ঢাল সেটা বলতেছি 0। এটা যেহেতু একটা সিমেট্রিক বিম, এর মধ্যবিন্দুতে ঢালটা 0 হবে, সেটি বসালাম। এই ভি প্রাইম এল বাই টু, ভি প্রাইম এখানে বের করতে পারি, ভি যদি জানি ভি কে একবার ডিফারেন্সিয়েট করলে হয় কস হয়ে যাবে সাইন, এটা খুব একটা যায় আসে না বিকজ c1 অলরেডি 0 আছে, কাজে এই প্রথম অংশটা নাই হয়ে গেল। c2 sin lambda x ডিফারেন্সিয়েট করি c2 cos lambda x হবে, আর মাইনাস এফ এক্স বাই টু ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে মাইনাস এফ বাই টু পি। এখানে মাইনাস এফ বাই টু পি লিখছিলাম, বাম পাশে ডান পাশে নিয়ে আসছি এফ বাই টু পি, আর বাম পাশে কি পেলাম c2 lambda cos x, এবং x এর ভ্যালু যদি l বাই টু বসাই c2 lambda cos lambda l বাই টু সেটা বসালাম, অর্থাৎ x equal to lambda l বাই টু বসেছি। সেখান থেকে c2 বের করতে হবে, c2 ভ্যালুতে একটু ভুল আছে আমার এখানে, f বাই টু পি ঠিক আছে, ল্যামডা দিয়ে ভাগ করছি সেটাও ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ল্যামডা ভাগ করছি ঠিক আছে। এখন cos lambda l বাই টুর বদলে আমি cos lambda l লিখে ফেলছি, সো সেটা ঠিক নেই, কাজে এখানে cos lambda l বাই টু হবে।
আচ্ছা, পরবর্তী এগুলি ঠিক আছে। এখানে C2 যখন বসাই f divided by 2p lambda cos lambda by 2 বসাই দিয়ে পরের লাইনটা ঠিকই আছে। C2 ভ্যালুটা বসাই দিছে এখানে, C1 তো গেলই, fx by 2 লিখছি ঠিকই, এখানে sin lambda x তো লিখছি, সেখানে C2 ভ্যালুটা বসাই দিচ্ছি। দেখো f divided by 2p lambda cos lambda by 2, f divided by 2p লিখছি এখানে, এখানে আবার ল্যামডা এল লিখছি, বিকজ এখানে একটা এল নিয়ে আসছিলাম, ছিল ল্যামডা, নিয়ে আসছি ল্যামডা এল, আর এই যে সেটাই এলটা নিয়ে আসছি এখানে, cos lambda l by 2 আসছে, আর এফ এল বাই 2p সঙ্গে এক্স বাই এল লিখছি। দেখো এল এল কাটা যে আসবে এফ বাই 2p এক্স, যেটা এখানে আছে এফ এক্স বাই 2p এটাই আসবে। এই পর্যন্ত ঠিক আছে, কমন নিয়ে নিয়ে লিখছি, খুব আহামরি কিছু না। আমরা এই যে ডিফ্লেকশনের এক্সপ্রেশনটা পেয়েছি, সেটা দিয়ে আমরা পরবর্তী কাজ করতে পারতাম, যে মধ্যবিন্দু ডিফ্লেকশন ইত্যাদিতে। আমরা এখানে বেশি ইন্টারেস্টেড হচ্ছে বেন্ডিং মোমেন্টে। বেন্ডিং মোমেন্টে ইন্টারেস্টেড বিকজ আমরা বললাম যে শুরুতেই মোমেন্ট ম্যাগনিফিকেশন দেখতে চাই। সো এই ডিফ্লেকশন থেকে আমরা বেন্ডিং মোমেন্ট যদি বের করতে চাই, ইআই ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার করে ফেললাম। এই ভি কে যদি দুবার ডিফারেন্সিয়েট করি, এফ এল বাই 2p থাকলো, সাইনকে দুবার ডিফারেন্সিয়েট করলে হবে সাইন হয়ে যাবে মাইনাস একটা, আর ল্যামডা স্কোয়ার আসবে, এটা তো কনস্ট্যান্ট আছেই, এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। এখানে যা থাকার এই সাইনটাই থাকবে, এফ এল বাই 2p মাইনাস ল্যামডা স্কোয়ার, এফ এল বাই 2p এর বদলে এফ এল বাই 4p লিখছি, 4p লেখার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, ল্যামডা স্কোয়ার, আচ্ছা ল্যামডা স্কোয়ার তো লিখছি, এই দুটো ডিফারেন্সিয়েট করে মাইনাস আসবে, সাইন ল্যামডা এক্স ঠিক আছে, ডিভাইড বাই দেখো ল্যামডা এল বাই 2 লিখছি, দ্যাটস বিকজ আমাদের এখানে ছিল 2, আমরা এখানে 4 করে ফেলছি, এটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য ল্যামডা এল বাই 2 লিখছি, আর ক্রস ল্যামডা এল বাই 2 ঠিকই আছে, আর এক্স এটা ডাবল ডিফারেন্সিয়েট করে তো গেল। ঠিক আছে, এখন কোনো সমস্যা আছে কিনা? I don't think so. আচ্ছা, এখানে FL by 4p থাকলো তো, FL by 4p ল্যামডা স্কোয়ার করছি, ও EI আছে, সরি মোমেন্ট করার সময় তো EI দিয়ে গুণ করতে হবে, শুধু ডি স্কোয়ার বি ডি এক্স স্কোয়ার করতে হবে না, EI ইন্টু ডি স্কোয়ার বি ডি এক্স স্কোয়ার, ওই EIটা হচ্ছে এইটা। আচ্ছা, পরের লাইনে যখন যাবো ল্যামডা স্কোয়ার ইন্টু EI, সেটা হলো p, এই যখন p হবে ল্যামডা স্কোয়ার EI, সেই p আর এই p কাটা চলে যাবে, থাকবে তাহলে খালি মাইনাস FL বাই 4, তাই লিখছি মাইনাস FL বাই 4, আর ভিতরে যা ছিল তা ঠিক আছে, যা ছিল আগে জানিস ঠিক আছে, খালি ল্যামডা স্কোয়ার EI এর সঙ্গে p কাটাকাটি চলে গেছে, এখানে দেখতে পাচ্ছ ল্যামডা স্কোয়ার ইন্টু EI ইজ p, কাটাকাটি চলে গেছে, থাকলো শুধু FL বাই 4 মাইনাস FL বাই 4, মাইনাস সাইনটা আছে। আচ্ছা, আমরা মোস্ট ইন্টারেস্টেড হচ্ছে মধ্যবিন্দুতে বেন্ডিং মোমেন্টে, এই সিম্পলি সেপারেট বিমের মাঝখানে যদি লোড দেওয়া হয়, মানে মধ্যবিন্দু বেন্ডিং মোমেন্টে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, সেজন্য আমরা x ইকুয়াল টু L বাই 2 হলে কত মোমেন্ট হয় সেটা দেখতে পাচ্ছি, শুধু কিছু না, এই সাইন ল্যামডা এক্স এর বদলে সাইন ল্যামডা L বাই 2 বসাবো, সাইন ল্যামডা L বাই 2 যদি হয়, এই কস ল্যামডা L বাই 2 সঙ্গে কাটাকাটি যে ট্যান ল্যামডা L বাই 2 হবে, কাজে এটা হয়ে যাবে কি ট্যান ল্যামডা L বাই 2 ডিভাইড বাই ল্যামডা L বাই 2, আর বাকি তো ঠিক আছে, সেটাই লিখলাম, বাকি তো ঠিক আছে, মাইনাস FL বাই 4 তার সঙ্গে ট্যান ল্যামডা L বাই 2 ডিভাইড বাই ল্যামডা L বাই 2, এই মধ্যবিন্দুতে বেন্ডিং মোমেন্ট মাইনাস FL বাই 4 ঠিক আছে, তার সঙ্গে এই ফ্যাক্টরটা গুণ হয়েছে tan lambda L by 2 divided by lambda L by 2, এইভাবে FL by 4টাকে আলাদা করে রাখার পিছনে একটা
কারণ আছে। কারণটা হচ্ছে এই যে আমাদের যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম থাকে, দেখি লেখাগুলি মুছি জায়গা করি। একটা সিম্পলি সাপোর্টেড বিম আঁকি। তার মাঝখানে যদি আপওয়ার্ড লোড দিই, এখানে যেহেতু আপওয়ার্ড আছে আপওয়ার্ড লোডই দিচ্ছি, তাহলে এফ স্প্যান এক পাশে L/2 আর এক পাশে L/2। তা যদি হয় তাহলে বাম দিকে রিয়াকশন হবে ডাউনওয়ার্ড F/2, আর ডান দিকে হবে ডাউনওয়ার্ড F/2। তাহলে এটা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাই বা বেন্ডিং মোমেন্ট যদি বের করি, F/2 ইন্টু লেংথ হচ্ছে L/2। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এখান থেকে স্ট্রেইট এভাবে নেমে যাবে, এই হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। আমরা যদি আমাদের অতীতের বিদ্যা ব্যবহার করি, অতীতের বিদ্যা মানে হচ্ছে মেকানিক্স এবং SM1 এগুলো বিদ্যা যদি ইউজ করি, দিস উইল বি দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কি হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা? F/2 ইন্টু L/2, এটা হচ্ছে L/2। সো F/2 ইন্টু L/2 হয় FL/4। এটা যেহেতু নেগেটিভ মোমেন্ট, সেখানে এখানে নেগেটিভ লিখলাম। কাজে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এখানে হবে -FL/4। এটা আমাদের অতীতের বিদ্যা বলে। যেখানে অতীতের বিদ্যা বলতে বোঝাচ্ছি যেখানে আমরা বিমটা লোড দেওয়ার পরেও ডিফ্লেক্টেড হবে না, সোজা থাকবে, এই চিন্তা করে করছি। আচ্ছা, তো সেটাই সেরকম লিখেছি আমাদের আজকে, যেখানে আমরা বিমের ডিফ্লেকশন চিন্তা করে করছি কাজ, সেখানে সামনে -FL/4টা লিখছি। তার সঙ্গে বলতেছি এই যে tan λL/2 ডিভাইড বাই λL/2 তাদের গুণ হয়েছে। কাজে এই যে বাড়তি ফ্যাক্টরটা, সেটা এই মোমেন্টটাকে বাড়ায় দিচ্ছে, গুণ করে বাড়ায় দিচ্ছে। বাড়ায় কেন দিচ্ছে সেটা পরে বলছি। সেজন্য এটার নাম হচ্ছে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, MMF এভাবে বলা। মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। আচ্ছা, সেটা হচ্ছে এই যে এক্সট্রা অংশটা লিখলাম সেটা tan λL/2 ডিভাইড বাই λL/2। আচ্ছা, তো এটা ম্যাগনিফিকেশন হবে কিনা, ম্যাগনিফিকেশন মানে তো বর্ধিত হওয়া, বেড়ে যাওয়া, সেটা একটু ভেরিফাই করতে পারি। λL/2 বদলে যদি আমরা লেটস সে π/4 বসাই, π/4 যদি বসাই তাহলে কি হবে? tan π/4 ডিভাইড বাই π/4, tan π/4 ডিভাইড বাই π/4। এই ক্যালকুলেশনটা রেডিয়ান মোডে করতে হবে। হ্যাঁ, তো tan π/4 হয়ে যায় 1 আর π/4 হয়ে যায় 0.785। তো 0.785 কে উল্টে দিলে 1.28 এর মতো। দেখো এটা কিন্তু একের চেয়ে বেশি হলো, একের চেয়ে বেশি সবসময় হবে এটা। মানে আমি যদি এই ট্যানের মধ্যে যেটা আছে অ্যাঙ্গেলটা তার নিচে এটা যদি একই রকম ধরি, তাহলে অবশ্যই এটা একের চেয়ে বেশি হবে। ট্যান অফ এনিথিং ইজ লেস দেন এনিথিং। অবশ্যই নেগেটিভ হয়ে যাবে কখনো, সেটা হবে না এখানে। তো ট্যান বাড়াতে 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 যদি এমন অবস্থা করি
যে এটা π/2 করে দিলাম। tan π/2 অনেক বড় একটা লোড, অনেক বড় একটা ভ্যালু। হ্যাঁ, tan π/2 হবে ইনফিনিটি। যদি আমরা এরকম লিখি যে লেটস সে tan π/2 divided by π/2, তো সেখানে হয়ে যায় ইনফিনিটি, অসীম। এই মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর ইনফিনিটি মানে হচ্ছে যে আমরা যদি মোমেন্ট বের করে থাকি 100, আসলে এই মোমেন্টটা হয়ে গেছে অসীম। এই যে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর আগে যেটা বের করেছি 1.28, সেটাও খুব খারাপ কথা, বেশ খারাপ কথা, খুব খারাপ না হলে বেশ খারাপ কথা। আমরা যদি ক্যালকুলেট করে আমাদের অতীতের বিদ্যা SM1 পর্যন্ত অ্যাপ্লাই করে যদি বের করি যে বেন্ডিং মোমেন্ট হলো 100, আসলে জিনিসটা হবে 128। এই ডিফ্লেকশন এবং অ্যাডিশনাল বেন্ডিং মোমেন্ট, এটা মোমেন্ট ম্যাগনিফিকেশনের কারণে আমাদের বেন্ডিং মোমেন্ট এখানে বেড়ে যাচ্ছে, সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যেটা দেখলাম ইনফিনিটি, ইনফিনিটি তো খুবই খারাপ কথা। ইনফিনিটি বলে আসলে কিছু নাই, কিন্তু যদি থাকে খুবই ভয়ঙ্কর কথা। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে ইনফিনিটিটা কখন হয়। মুছি এগুলো একটু। আচ্ছা, কি বললাম, বললাম ল্যামডা L/2 যদি π/2 হয়, তাহলে ল্যামডা কি হবে, 2 কাটা গেলে পাই, ল্যামডা will be pi divided by L. আচ্ছা, লিখি ল্যামডাটা ছিল আমাদের স্কোয়ার রুট অফ p/ei, কাজে ল্যামডার বদলে স্কোয়ার রুট অফ p/ei বসে দিই। সেখান থেকে স্কোয়ার রুট উঠে দিলে পি আসবে হচ্ছে পাই স্কোয়ার, ইআইটা উপর থেকে নিয়ে আসি, ইআই divided by L square. আচ্ছা, সেটা দেখলাম এই লোডটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের জন্য বেশ পরিচিত একটা লোড। এটা ছিল অয়েলারের বাকলিং লোড, পি ক্রিটিক্যাল, যেটা আমরা অতীতে বেশ কয়েকবার ইউজ করেছি। তো এখন এই ক্ষেত্রে এই লোডটা আসার মানে হলো এই যে আমরা সামহাও পি ইকুয়াল টু অয়েলারের বাকলিং লোড দিয়ে দিই, পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার যদি দিয়ে দিই, তাহলে এই মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর হয়ে যাবে হচ্ছে ইনফিনিটি, যেটা খুবই খারাপ নিউজ। আচ্ছা, বাকলিং লোডে এই ঘটনা ঘটবে। আচ্ছা, যদি একটু সুবিধার জন্য আমরা মনে করি যে আমরা বাকলিং লোড দিলাম, ধরলাম তার 1/4 লোডটা দিলাম, একটু কমায় দিই, অনেক কমায় দিই, কালো দিয়ে দিই 1/4 পাই স্কয়ার ইআই বাই 4L স্কয়ার, এটা যদি দিই তাহলে আমাদের এটা কি হবে, মুছি,
পি বাই ইআই তখন হয়ে যাবে পি বাই ইআই হয়ে যাবে পাই স্কোয়ার বা 4 স্কোয়ার তো 12 হয়ে যাবে। তাহলে ল্যামডা এল বাই 2 হয়ে যাবে এখান থেকে 4। এটা তো ল্যামডা, ল্যামডার সঙ্গে এল বাই 2 গুণ করে দিই, তাহলে পাই বাই 2 এর সঙ্গে এল বাই 2 গুণ করে দিলে পাই বাই 4। সো ল্যামডা এল বাই 2 তখন হয়ে যাবে পাই বাই 4। তখন আমাদের মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কি হবে, tan পাই বাই 4 ডিভাইড বাই পাই বাই 4। সেটা হয়ে যাবে 1.28। তো ঘটনাচক্রে অতীতে বের করেছি এটা 1.28 হয়ে যাবে। সো সেটাও কিন্তু একের চেয়ে বড়। ওই যে আমাদের যদি আমরা ক্যালকুলেট করে মোমেন্ট বের করে থাকি 100, আসলে এই মোমেন্ট হবে 128। তো এখানে কিন্তু আমরা লোড দিয়েছি অয়েলার বাকলিং লোডের 4 ভাগের 1 ভাগ, এটা দিয়েছি। তাতেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট প্রায় 30% বেশি হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা 4 ভাগের 1 ভাগ না দিয়ে আমরা যদি 2 ভাগের 1 ভাগ দিই, 1/2 দিলাম, তাহলে স্কোয়ার রুট করলে এটা এল রুট 2 হয়ে যাবে। ল্যামডা হয়ে গেল পাই বাই 2। এখানে মুছে দিই, টু এবং রুট 2। তাহলে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর হবে ল্যামডা এল বাই 2 হলো। তো ল্যামডা এল বাই 2 বদলে এটা বসাই, tan ল্যামডা এল বাই 2 মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2 divided by 2 lambda by 2 divided by lambda by 2. এটা যদি করি tan √2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় 63 ডিগ্রির মতো, 63.6 ডিগ্রি, ডিভাইডেড বাই পাই বাই 2 1.81। আচ্ছা, তো প্রায় ডাবল হয়ে গেল। আমরা অয়েলার লোডের অর্ধেক লোড মাত্র দিচ্ছি, এখানে অর্ধেক লোড দিচ্ছি মাত্র, কিন্তু আমাদের মোমেন্টটা প্রায় ডাবল হয়ে গেছে 1.81 গুণ, অর্থাৎ 80% টাইম চলে গেছে। যদি আমরা আমাদের SM 1 এবং মেকানিক্সের বিদ্যা অনুসারে বিনিময় বের করতাম, হয়তো যদি বের হলো 100, আসলে এটা হবে 181। তো আমাদের ডিজাইন মে বি আনসেফ। আচ্ছা, মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। এখন এটার আরো কতগুলি দিক আছে যে আমরা তো এখন যা দেখলাম, একটা পার্টিকুলার কেসে একটা সিম্পলি সাপোর্টেড বিম, তার মাঝখানে একটা কনসেন্ট্রেটেড ফোর্স দেওয়া আছে, সেখানে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যেটা হলো এটা বের করলাম tan lambda L by 2 by L by 2। কিন্তু আরো তো আছে, আমরা যদি একটা দেখি সিম্পলি সাপোর্টেড বিম, যে সেই সেখানে
দুই পাশে এন্ড মোমেন্টস অনলি, এন্ড মোমেন্ট এখানে দিলাম এবং এন্ড মোমেন্ট এখানে দিলাম। তো আমাদের অতীতের বিদ্যা বলে যে হ্যাঁ এইটা কি বলে এরকম হয়ে যাবে, বেনিউইন ডায়াগ্রাম উইল বি লাইক দিস। কিন্তু ঘটনা হবে কি যে যদি অ্যাক্সিয়াল ফোর্স দিই, এখানে অ্যাক্সিয়াল ফোর্স না দিলে কিন্তু এইটাই বেনিউইন যেটা আছে। যদি এখানে অ্যাক্সিয়াল ফোর্স থাকে তখন পি ইন্টু ভি করে এই বেনিউইন আরো বেড়ে যাবে। এই বেনিউইন ডায়াগ্রাম এখানে যেহেতু ডিফ্লেকশন বাড়তে থাকবে সেটা বেনিউইনটাও বাড়তে থাকবে, এইরকম হয়ে যাবে বেনিউইন ডায়াগ্রাম। কাজেই দুই পাশে এন মোমেন্ট দিয়ে শুরু হলো বটে, ঠিকই আছে, কিন্তু এই অ্যাক্সিয়াল ফোর্সের কারণে বেনিউইনটা মাঝখানে আরো বেড়ে গেল, ছিল এই পার্পল হয়ে গেল লাল। আচ্ছা, খুব ওয়াইডলি ইউজ হয় যে টাইপের লোডিং সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটার একটা ছবি আঁকি। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রাখলাম। এখানে বেনিউইন ডায়াগ্রামটা কিছুক্ষণ আগে আঁকছিলাম, ডাব্লিউ স্কয়ার 8 এরকম টাইপের হবে। আচ্ছা, কিন্তু আমরা যদি এখানে অ্যাক্সিয়াল ফোর্স দিই ডিফ্লেকশন তো হবেই, ডিফ্লেকশনটা হবে লাল দিয়ে দিই এরকম টাইপের। কাজে এই যে ডিফ্লেকশন তাকে পি দিয়ে যদি গুণ করি বেনিউইনটা আরো বেড়ে যাবে। এরকম হয়ে যাবে বেনিউইন। ডিফ্লেক্টেড শেপটা অন্য কালার দেই, এই শেপ। তো এটা লাল বেনিউইনটার মতো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে ম্যাগনিফিকেশন কিরকম ভাবে হচ্ছে। তো এই সিম্পলি সেপারেট বিম আন্ডার ইউডিএল সেটার জন্য একটা ফর্মুলা আছে, ডিএফ করা যায় 2 sec lambda L by 2 minus 1 divided by lambda L by 2 whole square। তো আমরা তিনটা ফর্মুলা পেলাম তাহলে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সরি যদি কনসেন্ট্রেটেড ফোর্স থাকে একটা সিম্পলি সেপারেট বিমে তাহলে tan lambda L by 2, যদি সিম্পলি সেপারেট বিমের দুই পাশে এন মোমেন্ট থাকে তাহলে sec lambda L by 2, আর যদি সিম্পলি সেপারেট বিমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে 2 sec lambda L by 2 by minus 1 divided by lambda L by 2 whole square। তো এখন আমরা চিন্তা করতেই পারি যে এত কিছু করার পরে পেলাম তো কি সিম্পলি সেপারেট বিমে পার্টিকুলার কিছু লোড, হয় কনসেন্ট্রেটেড ফোর্স অথবা কনসেন্ট্রেটেড মোমেন্ট এন্ডে অথবা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আরো লোড তো থাকতে পারে, আরো বিভিন্ন টাইপের সাপোর্ট কন্ডিশন থাকতে পারে, সেগুলো যেন কি হবে। তো এসব চিন্তা করেই এআইএসসি আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কাউন্সিল ওনারা কেম আপ উইথ দিস ফর্মুলা যে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর ওনার ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 minus P by P critical। P critical এবং এআইসি বলেছেন যে এটা যে কোনো লোডের জন্য এবং যে কোনো বাউন্ডারি কন্ডিশনের জন্য মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিকই হবে। এটা এআইসি কথা, এটা ঠিক হয় কিনা সেটা আমরা একটু পরে দেখবো কতখানি ঠিক।
একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ওকে, তো এই সবুজ ফর্মুলাটা এআইসি দিয়ে বলেছেন যে কোনো বাউন্ডারি কন্ডিশনের জন্য যে কোনো লোডিং এর জন্য এটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, আমরা একটু দেখতে পারি যে এর আগে যে ফর্মুলা ইউজ করে আমরা মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর বের করেছিলাম tan lambda L by 2 এর জন্য, সেটা এই সেক দিয়ে করে দেখি, আর এটা দিয়ে করে দেখি, আর এআইসি দিয়ে করে দেখি। লেটস অ্যাসিউম যে আমাদের কি জানি করছিলাম যে বাকলিং লোডের জন্য বাকলিং লোডের অর্ধেক লোড দিই, অর্থাৎ আমরা যে সেক lambda L by 2 না করে আমরা সেক pi by 2√2 এটা কত আসে, এটা তোমাদের এই সেকশনের ভিতরে আমি করেছি, সেজন্য আই রিমেম্বার মোটামুটি এটা আসছে 1.41। আচ্ছা, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য যেটা আছে যদি বসাই সেক pi by 2√2 minus 1 2 আছে সামনে divided by pi by 2√2 whole square। রেডিয়ান মোডে করতে হয়, আর করলে দেখা যাবে 1.34 আসে। এই সেকশনে করেছি সকালে, ওরা এরকম বলেছে। আমরা ওই tan lambda L by 2 divided by tan lambda L by 2 কিছুক্ষণ আগে দেখছি অবশ্য। টু ডিভাইড বাই 2 হলো 1.81 আসে। আচ্ছা, 1.81, তাহলে তো এগুলি আমি অন্য কথায় লিখছি, এখানে ঠিক হয়নি, এটা এই ভ্যালুগুলো আমার ঠিক হয়নি, আমি এই সেকশনের সাথে অন্য একটা করেছিলাম, এখানে যা লিখছি এটা ঠিক হয়নি। pi by 2 টু লিখি কত হয়, তো cos 63, তাহলে ওটা করলে হয় 2.18 এর মতো। স্যার এটা 2.25 আসে। 2.25 আসে। থ্যাংক ইউ।
এখানে ri ডিভাইড বাই pi স্কয়ার ইনটু ri ইনটু r হবে 20 ডিভাইড বাই 2.2 হবে এখানে 2.15 না 2.15 হয়ে যাবে 2.15 মতো কিছু একটা হবে 9.7 তো দেখো আমরা tan দিয়ে পেয়েছিলাম 1.81 tan pi 2 by pi by 2 এটা পেয়েছিলাম 1.81 1.81 এখন দুটো ফর্মুলা এন মোমেন্ট দিয়ে আর ইউনিফর্ম রিসিভ লোড দিয়ে পেলাম 2 এর চেয়ে 2 করে এখন এআইসি যা বলছেন যে কষ্ট করার দরকার নেই এবং কষ্ট করে বলছেন যে একটা বিমের জন্য একটা লোডের জন্য এক রকম ফর্মুলা এটা প্র্যাকটিক্যালি করা ডিফিকাল্ট বিকজ প্র্যাকটিক্যালি বিম বিভিন্ন বাউন্ডারি কন্ডিশনে থাকবে স্ট্রাকচার বিভিন্ন রকম লোডে থাকবে সেই জন্য এআইসি একটা ফর্মুলা সাজেস্ট করেছেন যেটা বললাম এই সবুজ দিয়ে এই ফর্মুলাটা এখন এআইসি এই ফর্মুলাটা একটু দেখি কতখানি ভালো এটা তো বলেছেন 1 ডিভাইড বাই 1 মাইনাস পি বাই পি ক্রিটিক্যাল আমরা এখানে পি বলছিলাম যে বাকলিং লোডের অর্ধেক হয় কাজে পি বাই পি ক্রিটিক্যাল এখানে অর্ধেক বসাই 1 divided by 1 minus অর্ধেক 0.5 বসালে আসে 2 এই এআইসি সিম্পল ফর্মুলা দিয়ে আমাদের মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর 2 আমরা ওই কনসেন্ট্রেটেড ফোর্সের জন্য বসাই করেছিলাম 1.81 এন মোমেন্টের জন্য বসাই করেছি 2.25 ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য বসে করেছি 2.15 না 2.1 দেখছো তো যাই হোক এই 2 এর বেশ কাছাকাছি এআইসি যেটা বলেছে তার মোটামুটি কাছাকাছি খুব বেশি বোঝা যায় 2.15 2.05 যাই হোক এই ফর্মুলা তো আমি যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে এআইসি সিম্পল ফর্মুলাটা সমস্ত লোড এবং বাউন্ডারি কন্ডিশনের জন্য মোটামুটি ভালো কাজ করে ডেফিনেটলি এটা এক্সাক্ট না কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের it will be okay for all types of loads and boundary conditions কাজে এটা প্র্যাকটিক্যালি খুব ইউজ হয় নিচে যে ছবিটা দেখাচ্ছি এটা মুছে ফেলি এখন সামনের নিচে যে ছবিটা দেখাচ্ছি বাম দিকে সেখানে আছে একটা গ্রাফ যেটা এক্স অক্ষে হচ্ছে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর আর ওয়াই অক্ষে হচ্ছে পি বাই পি ক্রিটিক্যাল দেখুন পি বাই পি ক্রিটিক্যাল দেখুন নিচের দিকে 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত যাচ্ছে যখন একে আসে পি বাই পি ক্রিটিক্যাল যখন একে আসে তখন মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর হয়ে যাচ্ছে ইনফিনিটি 20-30 ভাবে চলে যাচ্ছে যখন এটা লেটস সে 0.5 এ আসে অর্থাৎ অর্ধেক বাকলিং লোডের অর্ধেকে যদি আসে এক এক ফর্মুলা এক একটা দেখাচ্ছে এই যে সাদা দিয়ে যেটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোডের জন্য সেখানে আসবে নামা দিলে আসবে 1.81 এআইসি ফর্মুলা পিওয়াই ক্রিটিক্যাল সেটা দিলে আসবে এক্স্যাক্টলি 2 ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডে যে ফর্মুলাটা আছে ট্রায়াঙ্গেল দিয়ে সেটা করলে 2 এর কাছাকাছি আসবে আর কি বলে যদি আমরা এই এন মোমেন্টের ফর্মুলাটা ইউজ করি এখানে যে কালো বক্স যেটা দেওয়া আছে সেটা যদি ইউজ করি এটা যদি ইউজ করি
পার্পল কালারের এইদিকে যদি যাই এই বক্সের যে একটু নিচে নেমে আসে এটা হবে আবার 2.25 এই গ্রাফ থেকে পাওয়া যায় বাট আমাদের ফর্মুলা আছে যেখানে এই গ্রাফটা দেখাতে যাচ্ছি রিজন হচ্ছে যে যে কোনো ভ্যালুর জন্য এই চারটা ইকুয়েশন এন মোমেন্ট কনসেন্ট্রেটেড লোড ইউডিএল এবং এআইসি সবগুলি বেশ কাছাকাছি ছোট ছোট লোডের জন্য তো খুবই কাছাকাছি আবার বিশাল বড় লোডের জন্য কাছাকাছি চলে গেছে মাঝখানের লোডগুলোর জন্য একটু একটু ডিফারেন্স থাকে এই 0.4 এর পর থেকে শুরু করে যেতে 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 এই সমস্ত লোড বেশ দূরে চলে যায় তারপরেও মোটামুটি রিজনেবল ভ্যারিয়েশন দেখে তো বুঝতে হবে যে এটা যে কোনো বাউন্ডারি কন্ডিশনের জন্য যে কোনো লোডিং এর জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল এআইএসসি। আচ্ছা ডান পাশে একটা ছবি দেখাচ্ছি এটা হচ্ছে কিছুক্ষণ আগে বেনি মোমেন্ট আঁকছিলাম এটা মুছে ফেলছি এন মোমেন্ট দিলে কেমন বেনি মোমেন্ট আসে যদি আমরা নর্মাল আমাদের বিদ্যায় করছি অতীত বিদ্যায় তাহলে বেনি মোমেন্ট ডায়াগ্রামটা এরকম কনস্ট্যান্ট থাকে আর যদি আমরা অ্যাক্সিয়াল ফোর্সের এফেক্টটা দেখি তাহলে বেনি মোমেন্ট ডায়াগ্রামটা একটু বেড়ে যাবে এবং অ্যাক্সিয়াল ফোর্সটা বাড়াতে বাড়াতে যদি এখন পি ক্রিটিক্যালে 90% নিয়ে যায় বাকি কাছাকাছি তখন দেখো বেনি মোমেন্ট বাড়তে 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 চলে গেছে এটা কোথায় গেছে 12-র কাছাকাছি যেখানে ছিল 1-এর মতো সেখান থেকে এটা 12-র কাছাকাছি চলে গেছে সো ইট ক্যান বি প্রিটি ডেঞ্জারাস আমাদের এই সমস্ত জায়গায় যাওয়াই যাবে না ডিজাইন পি ক্রিটিক্যালে ইভেন পি ক্রিটিক্যালে অর্ধেকেও গেলেও আমাদের যেই মোমেন্ট দিয়ে ডিজাইন করছি তার ডাবল হয়ে গেছে সেটাও যাওয়া যাবে না কাজে উই হ্যাভ টু বি কেয়ারফুল যে পি ক্রিটিক্যালের থেকে যথাসম্ভব দূরে থাকা যায় বাকলিং লোড যেটা হলে বলছেন তার থেকে যথাসম্ভব দূরে থাকা যায় ডিজাইনিং এর যে এখানে একটা অঙ্ক আছে অঙ্কটা হচ্ছে এই সিম্পলি সাপোর্টেড বিম মাঝখানে একটা কনসেন্ট্রেটেড ফোর্স দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে কম্পেয়ার দ্য বেনি মোমেন্টস এট সি মধ্যবিন্দু বেনি মোমেন্টের কম্পেয়ার করতে বলা আছে যখন পি ইকুয়াল টু 0 আর পি ইকুয়াল টু 200 সেখানে এফ হচ্ছে 10 কিপ এফ 10 কিপ দেওয়া আছে লোড যদি থাকে আপওয়ার্ড ডিরেকশন হবে এখানে 5 কিপ এবং 5 কিপ এখান থেকে আমরা শিয়ার ফোর্স বেনি মোমেন্ট ডায়াগ্রাম করতে পারি সহজ যদি করি 5 × 15 হচ্ছে 75 এখানে 5 × 15 75 কাজে এখানে বেনি মোমেন্ট ডায়াগ্রামটা উইল বি লাইক দিস স্ট্রেট যে 75 এ চলে যাবে আবার এখান থেকে স্ট্রেট নেমে আসবে 75 so is 75 তো এটা অবশ্য আমাদের অতীতের বিদ্যা যদি মনে থাকে সেটা দিয়ে করতে পারতাম আর অতীতের বিদ্যা আমরা দেখছি এটা FL/4 হয় FL/4 যদি বসাই F হচ্ছে 10 L হচ্ছে 30 মানে 15/30 ডিভাইড বাই 4 সেটা 75 হয় ঠিক আছে 75 হয় আমরা ফ্রি বডি দিয়ে করতে পারি আমাদের অতীতের বিদ্যা দিয়ে করতে পারি এই বিদ্যা ছিল আমাদের বলে যে 75 কিপ ফিট মুভমেন্ট হবে এখানে ম্যাক্সিমাম আমরা যদি অ্যাক্সিয়াল ফোর্সের এফেক্টটা যদি না চিন্তা করি তাহলে এটাতে আমরা খুশি থাকবো ফাইন এখন যদি বলি যে এই যে 200 কিপ লোড যদি দিচ্ছি এখানে তাতে তো ডিফ্লেকশন হবে ডিফ্লেকশনটা উইল বি লাইক এরকম ডিফ্লেকশন হবে এবং ডিফ্লেকশনের সঙ্গে যদি আমরা এই পি 200 কে গুণ করি পজিটিভ মোমেন্ট আরো বাড়বে কাজে এখানে হিউজ টাইপের অ্যাডিশনাল মোমেন্ট আসতে পারে শেড করে দিচ্ছি এটা অ্যাডিশনাল করা যাবে এই যে বেগুনি কালার যেটা ছিল পার্পল ভায়োলেট ওটার সঙ্গে এই নীলটা যোগ হয়ে যাবে
যোগ হয়ে কি অবস্থা এটা একটু দেখতে চাই মোমেন্ট ম্যাগনিফিকেশন দিয়ে দেখি। আমাদের ফর্মুলা ছিল এখানে tan lambda L by 2 divided by lambda L by 2. এখন ল্যামডাটা বের করি, ল্যামডা হচ্ছে p by EI স্কয়ার রুট। p এর ভ্যালু হচ্ছে 200, EI হচ্ছে লেখা আছে 4 মিলিয়ন। 7.07 আসে। 7.07 7.07 into 10 inverse 3. inverse minus 3, huh? Yes, sir. जी सर। লিখি এটা, তাহলে 0.00707 এভাবে লিখতে পারি, একই কথা। আচ্ছা, আমাদের লাগবে tan lambda L by 2, tan lambda L by 2 দিয়ে বসাই, lambda L by 2 হচ্ছে মুছি ডান পাশটা, point 0.00707 ল্যামডা হচ্ছে 15, ল্যামডা সরি তো এল হচ্ছে 15-30 ফিট, এল বাই 2 হচ্ছে 15 ফিট। 15 ফিট মানে ইঞ্চি নিয়ে যাই, 15 ইন্টু 12, এটা হবে 1.27 এর মতো। जी सर 1.27। যদি বসাই এখানে tan 1.27 divided by 1.27, এটা যদি রেডিয়ান মোডে নিজে বসাই তাহলে 1.27 হচ্ছে 719। Sir 1.16 মাত্র। tan of 1.27 মানে হচ্ছে 65 ডিগ্রি। सर 2.53 2.54 sir 2.54 total 1.54 টাইপ 1.543 154, এই হচ্ছে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। দেখো এই 2.54 দিয়ে যদি 75 কে গুণ করে দিই, এটা যাবে 190, 190.5 190 কিউব ফিট। এই আমরা যদি মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর না ধরি, অর্থাৎ 75 দিয়ে ডিজাইন করি, আমাদের বেশ বড় রকমের এরর হতে পারে। আচ্ছা, এখন দেখি এআইএসসি ফ্যাক্টরটা ইউজ করি। তো এআইএসসি ফ্যাক্টরটা ইউজ করার জন্য ইরেজার দিয়ে মুছে দিই। এআইএসসি ফ্যাক্টরটা 1 divided by 1 minus p by p critical। p হলো এখানে দেওয়া আছে 200,
তার সঙ্গে প্রি ক্রিটিক্যাল লাগবে। প্রি ক্রিটিক্যালটা বের করি। প্রি ক্রিটিক্যাল হচ্ছে পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। পাই স্কোয়ার হচ্ছে পাই স্কোয়ারই, ইআই দেওয়া আছে 4 মিলিয়ন কিউব ইঞ্চ স্কোয়ার। ইআই বাই এল স্কোয়ার, এল হচ্ছে 30 ফিট, 30 ইন্টু 12 স্কোয়ার করে দিই। স্যার 304.62। 304.6। থ্যাংক ইউ। যদি বসে এখানে 304.62, 2.91। 2.91, আরো বড় একটা ফ্যাক্টর। এই 2.91 দিয়ে যদি আমাদের 75 কে গুণ করে দিই, তাহলে বেন্ডিং মোমেন্ট আসবে আবার 218 মতো, 220 এর কাছাকাছি। 218.37। দেখো আমরা 75 কিউব ফিট মোমেন্ট দিয়ে হয়তো বা খুব খুশি হয়ে যেতাম যে ভালো ডিজাইন করছি, কিন্তু এই মোমেন্ট ম্যাগনিফিকেশন ইউজ করলে আমাদের এই tan λ/2 ওই ফর্মুলা ইউজ করলে আসে হচ্ছে 190 কিউব ফিট হবে, আর যদি এআইসিটা ইউজ করি হয়তো দেখা যায় 218 কিউব ফিট হবে। সো উই ক্যান বি ইন সিরিয়াস এরর। আচ্ছা, সেটা দেখানোর জন্য এই অঙ্কটা দেখা যাচ্ছে। দ্বিতীয় অঙ্কটা মুছে দিই আগে। দ্বিতীয় অঙ্কটা ওই মশারির অঙ্কটা, যেটা আমরা গত ক্লাসে একটু দেখাইছি এআইএসসি এএসডি পড়ানোর সময়, বাট ওইটারই অন্য একটা। গত ক্লাসে অঙ্কটা পড়াশোনা লোড দেওয়ার ফলে এই এফ বি এই মেম্বারটার বাকলিং এর কথা বলা ছিল, যে বিএফ এই মেম্বারটার কথা বলা ছিল। এখন যে অঙ্কটা বলতেছি সেটা হচ্ছে এফজি মেম্বার নিয়ে। এফজি মেম্বারে বলা হচ্ছে এখানে এফজি যে উপরেরটা, উপরে যে মেম্বারটা সেটা কথা বলা হচ্ছে। গতদিন করেছিলাম বিএফ এই মেম্বারটা নিয়ে। এফজি মেম্বারটা কি বলা হচ্ছে, the buckling load এবং reason why AFG cannot buckle under this body। AFG কেন বাকল করে না এটা বলতে হবে প্রথম কথা। তারপরে বলা হচ্ছে আচ্ছা ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাইড আপওয়ার্ড, এখন এটা ডাউনওয়ার্ড না করে দিয়ে অ্যাপ্লাই আপওয়ার্ড করে দিই। লোড যদি আপওয়ার্ড করে দিই তাহলে কত লাগবে লোড যদি মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর 2 করতে AFG কে। তারপরে সেই মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর 2 হলে এখানে ম্যাক্সিমাম মিনিমাম নিতে গেছে। এই অঙ্কটা পরের পেজে এখানে করে দিচ্ছি তারপর একটু বলি। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি পাই d4/64, 5 মিলিমিটার ডায়া, সেখানে আই বের হলো। আমরা পি ক্রিটিক্যালটা বের করতে যাচ্ছি, পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। পাই স্কোয়ার তো পাই স্কোয়ার হলো, ই হচ্ছে 210 গিগাপ্যাসকেল, এটা লিখছি। আই বের করছে এখানে পাই d4/64 দিয়ে, এটা লিখছি। এখানে মিটার স্কোয়ার 4 এ কনভার্ট করতে গিয়ে এই এটা দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, ডিভাইড বাই 0.62 স্কোয়ার, 0.62 হচ্ছে এটা লেন্থ। তারপরে পি ক্রিটিক্যাল আসছে 165.4 নিউটন, যেটা কিলো নিউটন নিলে 0.165। তারপরে বুঝছি প্রথম প্রশ্ন ছিল যে এটা বাতিল করবে না কেন, এফজি মেম্বারটা বাতিল করবে না বিকজ তার মধ্যে টেনশন থাকে। গত ক্লাসে আলাপ করছিলাম যে এখানে এই ডান পাশের এই মেম্বারগুলি এবং বাম পাশের মেম্বারগুলি সবই জিরো ফোর্স মেম্বার হয়ে যায়, শুধু থাকে হচ্ছে এই বিএফজি এই অংশটা শুধু থাকে।
অর্থাৎ ট্রাসটা ইভেন্চুয়ালি কাটাকুটি করার পরে হয়ে যায় এরকম ট্রাস ভ্যালু লাইক দিস। ওই ট্রাসের মধ্যে যদি আঁকার চেষ্টা করি, ওই ট্রাসের মধ্যে এই যে ডাব্লিউ কিলোনিউটন পার মিটার, সেখান থেকে যদি আমরা লোড বসাই এখানে আসবে WL/2 অর্ধেক, আর এখানে আসবে অর্ধেক। আচ্ছা, তা যদি হয় তাহলে আমাদের টেনশন কোথায়, কম্প্রেশন কোথায়? এই যে কালো দিচ্ছি এখানে কম্প্রেশন, কম্প্রেশন। আর কোন কালার দিব, নীল দিই, নীল দিয়ে এখানে টেনশন আসবে। ও সেখানে ভুলে গেছে, এখানে লোডটা তো বলছে আপওয়ার্ড, ও যখন ডাউনওয়ার্ড হচ্ছে তখন এইটা অবস্থা, সরি ঠিক আছে, ডাউনওয়ার্ডে এরকম। এখানে যখন টেনশন আসে, এই যে টেনশন যে হচ্ছে, টেনশনের জন্য জীবনে বাতিল করবে না, এটা বলা আছে, যেহেতু লোড ডাউনওয়ার্ডে ইজ সাবজেক্টেড টু টেনশন, এর জন্য টেনশন হয়, এই জন্য জীবনে বাতিল করবে না। আচ্ছা, এরপরে বলা আছে ঠিক আছে, এখন লোডটা যদি আপওয়ার্ড দেওয়া হয়, আপওয়ার্ড দিলে এই নীলটা হয়ে যাবে কম্প্রেশন আর কালোটাই হয়ে যাবে টেনশন। কালোটা হয়ে যাবে টেনশন, নীলটা হয়ে যাবে কম্প্রেশন। তখন বাতিল করবে, তখন নীলটা বাতিল করতে পারে। তো আমরা দেখতে চাই যে কি চাওয়া হচ্ছে, যে মোমেন্ট ম্যাগনিফিকেশন, বাকলিং না হলেও মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কত। বাকলিং লোডটা তো এটার বের করছি 165 নিউটন। এখন দেখি যে এটা মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যদি 2 হয় তখন কত লোড হবে। সেখানে ট্রাস অ্যানালাইসিস একটু করতে হবে ছোটখাটো, যে লাল লোডটা উল্টা গেছে, লাল লোড যদি আপওয়ার্ড হয়, এই ধরলাম লাল লোড আপওয়ার্ড, আর কালো লোড টেনশন, এ হবে এরকম, নীল লোড এটা হবে কম্প্রেশন। এটা তোমাদের ফার্স্ট ইয়ারের ট্রাস অ্যানালাইসিস এর মতো, সেখান থেকে নীল লোডটা বের করা যায়। বের করছে এখানে tan sin থিটা cos থিটা তৈরি করে 0.31 ডাব্লিউটা এখানে লিখছি, 0.3 ডাব্লিউটা হচ্ছে যেটা ডাব্লিউ, এবং লেংথটা হচ্ছে 0.62। এই 0.62 না করে WL/2 করছি, এই ডাব্লিউ তো আছে, L/2 হচ্ছে 0.31। এই লোডটা হচ্ছে লাল লোডটা, তার একটা উপাংশ হিসাবে আসবে এটা। যাই হোক, এই নীল লোডটা নিয়ে আমরা চিন্তিত। আসছে 0.101 ডাব্লিউ। এই মেথড অফ জয়েন্টে ট্রাসের অ্যানালাইসিস করে আসছে। গেল পিএফজি। তারপরে বলা হচ্ছে যে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া হয়, আমরা তো জানি ফর্মুলাটা, মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা আমরা কিছুক্ষণ আগে দেখছি, 2 সেকের লম্বাচার ফর্মুলাটা এটা আসবে। এখন দেখতে চাই যে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যদি 2 হয়, যদি 2 হয় তাহলে এই ল্যামডা L/2টা কত হবে। ল্যামডা L/2 একটু ট্রায়াল এন্ড বসায় আমার আসছে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর 2 হলে ল্যামডা L/2 আসে 1.1025। এটা 4 ঘর পর্যন্ত দিচ্ছে, এত না হলে চলে, বসালে চলবে, অসুবিধা নেই। এই ল্যামডা L/2 ভ্যালুটা হবে 1.1025। এখন ল্যামডা L/2টা বসাই, ল্যামডা মানে হচ্ছে স্কয়ার রুট অফ P/EI, আর L/2 তো হচ্ছে 0.31 আছেই, এই 0.62 অর্ধেক 0.31 বসালাম। বসায় EI-টা আগে বের করছি, এই যে ই হচ্ছে এত, আই হচ্ছে অত,
EI এর ভ্যালু যদি এখানে বসাই দিই তখন পি চলে আসবে। এফজি মেম্বারে কত পি হবে এটা বেরিয়ে আসবে, এটা বেরিয়ে আসে 81.49 নিউটন বা 0.0815 কিলোনিউটন, এটা চলে আসবে। চলে যদি আসে ফোর্স তো বের হয়ে গেল, তাহলে এই যে মেম্বারটা নিয়ে ভাবছিলাম এই নীল মেম্বারটা তো মুছে ফেলছি, এই নীল মেম্বারটার মধ্যে ফোর্স, এই ফোর্সটা, এবং এটাকে এখন যদি পিএফজি যদি এই 0.101 তার সমান করে দিই, সেখান থেকে ডাব্লিউ চলে আসবে, সমান করে ডাব্লিউ চলে আসবে 0.809 কিলো নিউটন পার মিটার চলে আসবে, যেটা চাওয়া হচ্ছে। এটা ম্যাক্সিমাম মিনিমাম নেওয়া চাওয়া হচ্ছে এফজি মেম্বারের জন্য। এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে সিম্পলি সাপোর্টেড বিমে, সেই জন্য এখানে মোমেন্টটা হবে WSK/2, WSK/8, যেটা আমরা অতীতে বেশ কয়েকবার দেখছি। এখানে W ভ্যালু বসালাম, L এর ভ্যালু বসালাম 0.62/8, মোমেন্ট চলে আসে। এটা তো হচ্ছে আমাদের অতীতের বিদ্যা থেকে। তো এখন বলা হচ্ছে যে এটার সঙ্গে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর 2 সেগুলো গুণ করতে হবে। এই আমরা অতীতের বিদ্যা থেকে বের করছি 38.9 নিউটন মিটার, তাকে 2 দিয়ে গুণ করে দিই, ডাবল হয়ে যাবে 77.8 নিউটন মিটার। এই মোমেন্ট আসবে এই এফজি এই মেম্বারটায়, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা পরীক্ষা আসছিল এই অঙ্কটা, এটা এবং গত দিন যে মশাই অঙ্কটা দেখেছেন AICSD দুইটা মিলে একসাথে আসছে, সেজন্য দেখালাম। তো মোটামুটি আলোচনা শেষ, আমাদের আজকে ক্লাস শেষ। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারো। স্যার আমাদের স্যার যে পিডিএফটা দিচ্ছিলেন স্যার প্রথম স্যার পুরো এসএমের জন্য, স্যার ওইখানে স্যার প্র্যাকটিস প্রবলেম স্যার মশার যে ম্যাটটা ছিল স্যার বাকিং এর, ওইগুলো নাই স্যার, যদি স্লাইডটা দিতেন স্যার ভালো হতো। নতুন করে পিডিএফ করতে হবে তাহলে। হ্যাঁ, আমি তোমাদের পড়াতে যে এগুলো সব পাওয়ার পয়েন্টে করছি, তো কাজেই ওইটার কি বলে সবগুলি আগের মধ্যে কিছু আমি আপডেট করেছি। কাজেই পাওয়ার পয়েন্টের গুলি হচ্ছে সবচেয়ে লেটেস্ট। তোমাদের তো লেকচার নোটগুলি অ্যাটলিস্ট দিই, পাওয়ার পয়েন্টগুলি, কাজেই এগুলো হচ্ছে সবচেয়ে লেটেস্ট। প্রথমে যে পিডিএফটা দিয়েছিলাম ওইটা মোটামুটি অনেক কিছু আছে, বেশিরভাগই আছে ওর মধ্যে, কিন্তু একদম লেটেস্টটা যদি চাও সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে যেটা তোমাদের দিয়েছি বা দিচ্ছি। বাকলিং এরটা পাই নাই তো স্যার, এই জন্য স্যার বাকলিং এর পাওয়ার পয়েন্টে বাকলিং একটা তোমাদের বাকলিং এর পরীক্ষার আগে পর্যন্ত যা করানো ছিল দেওয়া হয়েছে, কি বলে তোমাদের ওই পিডিএফ এর মধ্যে বাকলিং এর কোনো অঙ্কই করা হয়নি। কাজেই ওই সময় নর্মাল ক্লাসের সময় তোমাদের যেরকম কি বলে প্র্যাকটিস প্রবলেমের জন্য ক্লাসের স্লট রাখা হয়েছিল, ওরকম নর্মাল ক্লাসের সময় তাই করতাম, প্র্যাকটিস প্রবলেমের জন্য একটা স্লট রাখতাম, ওই দিনে সেই ছাত্ররা তাদের প্রবলেম বলতো, সেই হিসাবে অঙ্ক করতাম। হ্যাঁ, তো বাকলিং এর সময় কোনো অঙ্কই এরকম নোট আকারে দেওয়া হয়নি। হ্যাঁ, না কি বলে প্র্যাকটিস প্রবলেমের দিন, না এরপরে ক্লাসে যা করতাম সেটার উপর ভিত্তি করে দেওয়া হতো। এটা গত সেমিস্টার পর্যন্ত হয়ে করছে। এই যে অঙ্কটা এখন তোমাদের এটা আজকে দেখালাম, এবং এই দুইটাই যেমন এই দ্বিতীয়টা তো 1 বছর আগে দেওয়া, 1 সেমিস্টার আগে দেওয়া। হ্যাঁ, কাজেই ক্লাসে দেখানোর তো কোনো প্রশ্নই নেই। আর প্রথম অঙ্ক যেটা সেটাও আমি ক্লাসে করতাম। হ্যাঁ, যে কনসেন্ট্রেটেড ফোর্সের যে অঙ্কটা, এটা আমি ক্লাসে করতাম, এটা যেটা 9 নম্বরটা ক্লাসে করতাম, মানে কোনো নোট আকারে দিতাম না বা দেওয়া হয়নি। বাকলিং এর কোনো অঙ্ক যেটা বলছে পিডিএফ এ নোট আকারে দেওয়া হয়নি, ক্লাসে যা করতাম তাই। তোমাদেরও তাই করছি, তার সঙ্গে অবশ্য নোট আকারে দিচ্ছি। কাজেই তোমাদের যদি নোট আকারে বলো যা দিচ্ছি সেটা অতীতের চেয়ে বেটার বা মোর, বেটার কিনা বলি না, মোর।
নোট দিলে যে বেটার হয় না, নট নেসেসারি। বাট যেটা বলছি এগুলো সব ক্লাসে অঙ্ক করা। আর 10 নম্বরটা তো খুবই লেটেস্ট প্রশ্ন, যে এটা ক্লাসে করাও থাকে না। তো তোমাদের কি বলে লেকচার নাম্বার 25, এটা তো কি বলে, সরি আজকে এটা 28তম, 26, 27, 28 এই তিনটা আগে তোমাদের ক্লাস টেস্ট হয়েছিল। তোমাদের ক্লাস টেস্টটা হয়েছিল 26তম ক্লাস, 25তম ক্লাস, 27, 28 এই তিনটা ক্লাসে তোমাদের ক্লাস টেস্ট হয়নি, 26তম ক্লাসে ক্লাস টেস্ট হয়েছিল। হ্যাঁ, তো 25, 27 এবং 28 নোটটা ইনশাল্লাহ আমি তোমাকে দিয়ে দিব, মানে আজকে পরে রেডি হয়ে যায়, সেটা পাঠিয়ে দিব। আর তোমাদেরকে দেওয়া হয় না একটা জিনিস বহু আগে, সেটা হচ্ছে ক্লাস টেস্ট নাম্বার 2, ওইটা দেখা হয়েছিল কিন্তু সামহাও তোমাদেরকে পাঠানো হয়নি, আমি দেখছি। হ্যাঁ, সরি ফর দ্যাট, আমি সেটা পাঠিয়ে দিব। আর ক্লাস টেস্ট 4, 5, 6 যেটা এই গত সপ্তাহে নিলাম, ওইটাও এখনো দেখা হয়নি, ওই ইনশাল্লাহ ওটা পাঠিয়ে দিব। পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আমি বেশি প্রমিস করছি না কবে পাঠাবো, বিকজ দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব, বিফোর ইউর প্রিপারেটরি লিভ স্টার্টস। বিফোর প্রিপারেটরি লিভ মানে আমি বলতে চাচ্ছি যে 15 তারিখ থেকে তো ক্লাস শেষ, 16, 17, 18 তারিখ থেকে অফিসিয়ালি প্রিপারেটরি লিভ শুরু। হ্যাঁ, চেষ্টা করবো ইনশাল্লাহ 18 তারিখের আগে দিতে। দেখি আসলে দিতে পারি না, বিকজ একসাথে অনেকগুলি কমিটমেন্ট থাকে বা ছিল, এটা কোনো এক্সকিউজ দিচ্ছে না। আর কি বলে, এই সিস্টেমে খাতা দেখা একটা বেশ বড় হ্যাসেল। খাতা সবগুলি কে দিল, ওইটা ডাউনলোড করে একসাথে করা, সিরিয়াল করা পেরি ঝামেলা করে। এবং তোমরা তো কয়েকজন আছে কয়েক দফা সাবমিট করছে, হ্যাঁ, তার মধ্যে বেশি নিতে হয়েছে কোনটার মধ্যে সব আছে। তারপরে 4th ইয়ারের পরীক্ষা ছিল, ওটা নিল। আর এরকম কন্টিনিউয়াস যদি ক্লাস থাকে তখন খাতা দেখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। একমাত্র আমাদের ভরসা হয় উইকেন্ড, উইকেন্ড তো পাই না এভাবে, পাইলে ওই অন্য কিছু চলে যাই, 4th ইয়ার দেখা যাচ্ছে। যাই হোক, এত বক করি না, তোমাদের খাতা ইনশাল্লাহ আমি দিয়ে দিব বিফোর তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, প্লাস টেস্ট 4, 5, 6, 2 ইনশাল্লাহ, 2 তো দেখা হয়ে আছে, দেওয়া হয় নাই কারণে 4, 5, 6 ইনশাল্লাহ দিয়ে দিব। স্যার আমাদের তো স্যার মানে পুরো সিলেবাসটা থেকে কোশ্চেন হবে না স্যার? তাই তো ভেবে রাখছি এখন, ওই ব্যাপারে আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি। হ্যাঁ, এখন কি বলে, নর্মালি তো আমরা 3 ঘন্টা পরীক্ষা নিতাম, যেহেতু পরীক্ষা নিচ্ছি 2 ঘন্টা, আমি তো সিলেবাসও কমাই দিচ্ছি, এবার একটাই কমাচ্ছি। সিলেবাস আমি আরো কমানোর ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু এই শেষে এই যে আজকে এবং গতকালের ক্লাস, এই দুইটা তোমাদের এই নেক্সট সেমিস্টারই কাজে লাগবে, এই জন্যই এটা করছি। আদারওয়াইজ তো আমি আজকে এবং গতকাল ক্লাসই বাদ দিতাম, যে দরকার কি এত পড়া। মাঝখান থেকে কি কি বাদ দিব আমি একটু দেখি, আমি ইন্টারেস্টেড বা আমি প্রিপেয়ার্ড কিছু বাদ দিতে, যেমন ধরো যেগুলো মিড টার্মে আসছে এই টাইপের কিছু, বা ক্লাস টেস্টে যেটা নিয়ে বেশ প্রশ্ন করা আছে এই টাইপের কিছু, এই সমস্ত জিনিস কিছু আমি বাদ দেওয়ার পক্ষে। 2 ঘন্টার পরীক্ষার জন্য বলছি তা না, হোয়াটএভার, আমি কম্প্রিহেন্সিভ যেভাবে পরীক্ষা নিই সবকিছুর উপর, সেটা থেকে বাদ দেওয়ার একটু প্রিপেয়ার্ড আমি। হ্যাঁ, দেখি কতখানি বাদ দিব, আমি তোমাদের ইনশাল্লাহ জানাবো যখন ডেট পড়াবো, সবই জানাই দেবো যে যদি সিলেবাস কিছু কাটি, বিকজ কি বলে, এত আগে থেকে আমিও শিওর না যে কতখানি বাদ দেওয়া উচিত। তোমাদের অবশ্য এখন আগে ক্লাস শেষ হোক, তারপরে তোমরা পড়াশোনা শুরু করবো। এবারে প্রিপারেটরি লিভ বেশ বেশি আমাদের ইউনিভার্সিটি ইতিহাসে আমি এরকম দেখিনি কখনো, প্রায় 2 সপ্তাহ প্রিপারেটরি লিভ, which is good for you, প্রিপারেশন নিতে পারবা যদি চেষ্টা করো। তো আমি এর মধ্যে ইনশাল্লাহ তোমাকে জানাই দেবো যে কি কি জিনিস বাদ দেওয়া যাবে, আমি বাদ দিব কিছু। এই ডিফ্লেকশনের তো একটা মেথড পড়াইনি তোমাদেরকে, এরকম ভাবে আরো কিছু আমি বাদ দেওয়ার পক্ষে আছি, বাট এখন আমি ক্লিয়ারলি এক্স্যাক্টলি বলতে পারছি না কি কি বাদ দিব, বাট কিছু ইনশাল্লাহ বাদ দিব।
স্যার একটা কথা বলবো স্যার। বলো। স্যার আমাদের স্যার অনেক ভুল টুল হয়েছে স্যার। স্যার আমাদের রাগ রাখেন না স্যার, আমাদের মাফ করে দেন স্যার। মাফ তো আছি, হ্যাঁ বুঝছো। কি বলে এই জিনিসগুলি আসলে আর বলবো না। তুমি ইউল বি আনপপুলার উইথ ইউর ব্যাচমেটস, ঠিক আছে, এটা বলো না। আমরা শোনো, তোমরাও একটা কাজে আসছো ইউনিভার্সিটিতে, আমরাও ইউনিভার্সিটিতে একটা কাজে আসছি, ঠিক আছে। তো মানে খুব কাঠখোট্টা ভাষায় বলতে হয় যে তোমরা ডিগ্রি নিতে আসছো আর আমরা পড়াতে আসছি, এটা আমাদের রুজি রোজগার, ঠিক আছে। তাই কাঠখোট্টা ভাষায় বললে এই হচ্ছে তোমাদের সাথে আমার সম্পর্ক, ঠিক আছে। তোমরা একটা ডিগ্রির জন্য আসছো, আমরা এখানে রুজি রোজগার করতে আসছি। তো ওইটুক তো আমাদের করতেই হবে, তোমাদেরও ডিগ্রি দরকার, আমাদের রুজি রোজগার দরকার, এইটুকু। এইটুকু আমাদের মোটামুটি কম্পালসারি রিলেশন। আর বাকি যেটা তোমাদের শেখা বা আমাদের শেখানো বা এই জাতীয় জিনিস, এগুলো হচ্ছে পরের জিনিস, ঠিক আছে। ইভেন্চুয়ালি তোমরা ডিগ্রি পাইলেও চলে, আমার বেতন পাইলেও চলে, ঠিক আছে। এর বাইরে যা আছে সবই হচ্ছে এক্সট্রা। ঠিক আছে। স্যার প্লিজ স্যার মাফ করে দিন স্যার, অনেক ভুল করছি স্যার। আপনি রাগ রাখতে স্যার আমাদের জি স্যার, অনেক স্যার ভালো হবে না স্যার। ঠিক আছে। জি স্যার, আমরা ভুল করছি স্যার, ক্ষমা করে দেন স্যার। থ্যাংক ইউ বলার জন্য, অ্যাপ্রিসিয়েট দ্যাট। মানে আই এক্সপেক্ট যে তোমরা যদি মনে করো কোনো ভুল হচ্ছে, ইউ লার্ন ফ্রম দ্যাট, এটাই আই এক্সপেক্ট। আর আমার নিশ্চয়ই অনেক ভুল হচ্ছে, যেহেতু প্রথমবারের মতো অনলাইন নিচ্ছি, তো আমার নিশ্চয়ই অনেক ভুল হচ্ছে। আই ট্রাই টু লার্ন ফ্রম ইট। কিন্তু এই একই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আবার শেয়ার করা, একই ভুল তোমাদের সঙ্গে আবার করা, বা আমার সঙ্গে তোমাদের আবার করা, হয়তো বা না হওয়াটাই ভালো, তাই না? আমরা ইমপ্রুভ স্টুডেন্ট হয়ে এবং ইমপ্রুভ টিচার হয়ে হয়তো বা নেক্সট সেমিস্টারে যেতে পারবো, আশা করি। ঠিক আছে, আসুন থাক তাহলে, যদি কোনো প্রশ্ন না থাকে। দোয়া করবেন স্যার আমাদের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।